হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 2025 সালের ইংরেজি মাসের জানুয়ারির 1st আমরা 3 জন বিজনেস ওনার লাইভ হয়ে গেলাম আমাদের বিজনেস জার্নি সম্পর্কে শেয়ার করার জন্য। তো আজকে আমি আসলে অনেক বেশি খুশি। আজকে দিনটা সবাই বিজি থাকে, তারপরও কামরুনাহার আপু এবং জয়নাব আপু আমাকে সময় দিয়েছে, এজন্য আমি আপনাদেরকে প্রথমেই থ্যাংক ইউ বলবো। যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আহ, আমি আজকে আসলে বিজনেস নিয়ে না, আজকে আমরা জানবো যে আমাদের এই বিজনেসটা আমরা কি জন্য করি এবং এটা কতটুকু বেনিফিটেড, আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা সবার জীবনে কতটা দরকারি সেসব বিষয় নিয়ে আপুদের কাছ থেকে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নাজমা, লস অ্যাঞ্জেলেস ইউএসএ থেকে। আমি দীর্ঘ 2010 সাল থেকে এখানে বসবাস করছি আমার ফ্যামিলি এবং আমার হাজবেন্ডের সাথে, হাজবেন্ড এবং 2 বাচ্চার সাথে। তো আজকে আসলে আমি একটু ওভার এক্সাইটেড বলা যায়। প্রথম জয়নাবাবু আমার পেজে, কামরুনা আপু দুজনেই। আর আমি একটা ফুল টাইম জবের পাশাপাশি এই বিজনেসটা রান করছি 2021 সালের আগস্ট থেকে। তো আমি আপুরা কখন কিভাবে এই বিজনেসে আসছে এবং তাদের জার্নিটা প্রথমে আমরা শুনে নিব। জয়নাব আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নাজমা আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। বছরের ফার্স্ট ডে, সো সুপার এক্সাইটেড ফর 2025। জি, সবাই আমরা খুবই এক্সাইটেড। তো আপু, আপনার পরিচয়টা একটু দিবেন এবং ইন ডিটেলসে বলবেন আপনার বিজনেস জার্নিটা আমাদের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল যারা যারা ওয়াচ করতেছেন, অ্যান্ড স্পেশালি নাজমা আপু, আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আপনি হলো আমার কাছে একজন আপু যে ভেরি ক্লোজ টু মাই হার্ট। আপনার সাথে ফার্স্ট আমাকে দেখা হলো, মানে ইন পার্সন দেখা হলো, আমাদের একটা মিট আপ হলো যে 2023 ফেব্রুয়ারিতে। তখন আমার মনে হলো যে এই আপুটাকে আমি অনেক দিন ধরে চিনি, অথচ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই সো ইউ। মনে হলো যে অনেক দিনের চিনা, অনেক আপন একজন। সো আই এম অনার্ড আপনি আমাকে আপনার পেজে ইনভাইট করছেন। সো আপনি তো অলরেডি আমার নাম বলছেন, আমি জাইনাব খান। আমিও আপনার মতো লস অ্যাঞ্জেলেসেই থাকি এবং অনেক বছর ধরে আছি, 19 ইয়ার্স। আমি একজন মম, একজন ওয়াইফ, অ্যান্ড আমার 4জন কিডস, অল অফ দেম আর টিনেজার্স নাও। আমি প্রিভিয়াসলি একজন টিচার ছিলাম। সো বাট এভার সিন্স আমি আমেরিকাতে আসছি, আই ওয়াজ এ হাউস ওয়াইফ। কিন্তু ভিতরে অলওয়েজ আমার একটা ইচ্ছা ছিল, ডিপ একটা নিড ছিল, দ্যাট আই শুড হ্যাভ মাই অন আইডেন্টিটি, আই শুড হ্যাভ মাই অন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। সো সেই থেকে আমি অনেক খোঁজাখুঁজি করছি অনলাইনে। আমার কিছু লিমিটেশন ছিল যে আমি বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তো অনেক কিছু ট্রাই করছি, অনেক কিছু গবেষণা করছি, ফেল করছি। এই করতে করতে আল্লাহ পাক একদিন এই বিজনেসের সাথে আমাকে মিলালো থ্রু মাই সিস্টার ইন ল। সবাই আমাদের প্ল্যাটফর্মে ওকে সালমা তনি হিসেবে চিনে। শি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার ইন ল, অ্যান্ড ও আমাকে জাস্ট বললো। তখন আমি আউট অফ কিউরিয়াসিটি আমি এই বিজনেসটাকে স্টাডি শুরু করি। অ্যান্ড রেজিস্ট্রেশন, মানে আমরা ইমেল দিয়ে যখন এন্টার করি ওয়েবসাইটে, তখনই আমরা বিজনেসটা সম্পর্কে ফার্স্ট গ্লিমসটা পাওয়া শুরু করি। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি সেট এভরিথিং ডিফারেন্ট ফর মি। মানে এত ডিফারেন্স ফিল করছি আগে অন্যান্য বিজনেস যে আমি আরো গবেষণা করছি ওইটার থেকে। সো দ্যাট রিয়েলি মানে আমার জার্নিটা অনেক স্ট্রংলি একটা পাথ সেট করে দিছে। এবং তারপরে আমি দ্রুতে উইদিন কাপল অফ ডেজ আমি অ্যাকচুয়ালি একটা অফিসিয়ালি বিজনেস অনার হয়ে গেছি আপু। তো আমার এতটুক ছোট্ট কয়েকটা দিনের মধ্যে গবেষণা করে এত দ্রুত এই ডিসিশন আসাটা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি সেরকম স্ট্রংলি ফিল করছি। সেরকম জায়গা দেখেই আমি এত ফিউ মোমেন্টসে, মানে কাপল অফ ডেজ বলা যায়, রাত্রেবেলা আমি ফার্স্ট ইমেল দিছি, উইদিন নট ইভেন এ উইক আমি অফিসিয়ালি বিজনেস অনার হয়ে গেছি। এই জার্নিটা অনেকের আপু 3-4 বছর লাগে। এই যে ইমেল দেওয়ার পর টু বিকাম অফিসিয়াল একটা বিজনেস অনার অনেকের 3-4 বছর লেগে যায়, কিন্তু আমি কিন্তু উইদিন ফিউ ডেজ। তো বুঝতে পারতেছেন যে আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ নিড, অ্যান্ড আমি এটার পটেনশিয়ালটা বুঝছি। এই বিজনেসের পটেনশিয়ালটা বুঝছি দেখে আমি আর ওয়েট করি নাই। তো এই শুরু হলো গত 2.5 years ধরে। আমি প্রাউডলি
একজন বিজনেস ওনার, এবং only not proud, I love it. I love what I do. I love mentoring others, other moms like me, and I enjoy the business wholeheartedly. এই আর কি আপু আমি বলবো আমার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু মানে মিউটে। নাজমা আপু আপনি মিউট হয়ে আছেন। সরি আসলে জয়নাব আপু সম্পর্কে অনেক কিছুই জানি। এটা আমাকে সবসময় ইন্সপায়ার করে, ইমোশনাল করে, প্রাউড করে। এটা বলার কিছু নাই, আমরা সবাই জানি, বাট আমার অডিয়েন্সও জেনে আজকে অনেক খুশি হবে যে একজন মানুষ তার সমস্ত বাধাবিঘ্ন পার করে কিভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারে, সে যদি চায়। আপুর কাছে আমার দুইটা কোশ্চেন এই ইন্ট্রোডাকশনের ভিতরে, বাট আসছি ফিরে। প্রথমে একটু কামরুন নাহার আপুর কাছে যাই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার পরিচয়টা দিবেন এবং এই বিজনেসে আসার জার্নিটা একটু শেয়ার করবেন প্লিজ। জি আপু অবশ্যই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি টুডে। আই ফিল অনার্ড আপু, কারণ আপনি বিজনেসে সিনিয়র আর কি। আমাদের আগে আপনি বিজনেসটা শুরু করেছেন। আমরা যখন বিজনেসটা জয়েন করি তখন আপনারা অনেক পরিচিত মুখ, আপনারা কিন্তু আমাদের ইন্সপিরেশনের একটা অংশ। সো আপনাদেরকে দেখে দেখেও কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। আর জয়নাব আপুরও যেমন রিজনটা অনেক স্ট্রং, আমার এই বিজনেসে আসার রিজনটা অনেক স্ট্রং। তো আমি হচ্ছে কামরুন নাহার কান্তা, আমি বস্টনে আছি গত 10 বছর যাবত, আমার দুটো ছেলে এবং আমার হাজবেন্ড সহ, এবং আমার দুটো ছেলেই হচ্ছে স্পেশাল নিড। আর আমি এখানকার পাবলিক স্কুলে অ্যাজ এ বিহেভিয়ারাল থেরাপিস্ট জব করেছি গত 8 বছর যাবত। 2022 সালে যখন আমার বাচ্চারা বড় হয়ে গেছে, টিনেজে হয়ে গেল আর কি, তখন ওদের স্কুল টাইমিং আর আমার স্কুল টাইমিংটা আর কোনোভাবেই মেলানো সম্ভব হচ্ছিল না। তখন আমার এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে লাইফে যে আমাকে আমার জবটা ছেড়ে দিতে হবে, কারণ আমি আমার বাচ্চাদেরকে দেখাশোনা করার মতো কোনো লোক পাচ্ছিলাম না, যেহেতু আমি একটা নতুন সিটিতে মুভ করেছিলাম 2022-এ। তো তখন থেকে আমি স্ট্রাগলটা করছি যে আমার জবটা আমার আর থাকবে না, কিন্তু এই যে আমার জব থাকবে না, তারপর আমি কি করব? জবলেস হয়ে যাওয়া, সেটা ফাইন্যান্সিয়াল একটা এফেক্ট আছে, তার থেকেও বড় একটা এফেক্ট কিন্তু একটা মানুষের লাইফে পড়ে। এই যে জয়নাব আপু যে বললেন উনি আগে টিচার ছিলেন, কিন্তু ইউএসতে আসার পর থেকে উনি কিছু করেননি। ওনার কিরকম নিডস, এই নিডসটা কিন্তু ফিনান্সিয়াল নিডস না, এটা এক ধরনের ক্ষুধা যেটা একটা মানুষের থাকে, যে নিজের একটা আইডেন্টিটির জন্য বা একটা কিছুতে নিজেকে ইনভলভ করার জন্য। উনি 4টা বাচ্চার মা, ডেফিনেটলি উনি এটাতে অনেক বেশি হ্যাপি, বাট এরপরেও কিন্তু আমি বিশ্বাস করি এবং আপনারা সবাই বিশ্বাস করেন যে প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব ফ্রিডম থাকা উচিত এবং নিজেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করা উচিত। সো আমারও ওই সময় আমার মনে হচ্ছিল যে আমি আবার অস্তিত্বহীন হয়ে যাচ্ছি, কারণ আমার দুটো স্পেশাল নিড বাচ্চা হওয়ার পর 8 বছর আমি কিন্তু আমার জবলেস ছিলাম, শুধু ঘরে ছিলাম। কিভাবে বাচ্চাগুলোকে আমি হেল্প করব, কারণ আমাদের ফ্যামিলির, আমার হাজবেন্ডের দুটা ফ্যামিলির আর কোনো স্পেশাল নিড ছিল না। আর স্পেশাল নিড বলতে আমরা যেটা সাধারণত বুঝতাম আগে, খুবই সামান্য ধারণা ছিল, কিন্তু আমার বড় ছেলেটা হচ্ছে সেরেব্রাল পালসি আর আমার ছোট ছেলেটা হচ্ছে অটিজম। সো এই সেরেব্রাল পালসি ওয়ার্ডটা আসলে আমি আমার বাচ্চা হওয়ার পরই জানতে পারলাম। এই ওয়ার্ডটার সাথে আমি আগে পরিচিত ছিলাম না। আর স্পেশাল নিডস এর যে কত ক্যাটাগরি থাকে, ওদের যে কত ধরনের নিডস থাকে, কত রকম টেক কেয়ারের ব্যাপার থাকে, এগুলো কিন্তু একটা নর্মাল লাইনে পড়ালেখা করা মানুষও বুঝতে পারে না, কারণ এগুলো জানার বোঝার অনেক ব্যাপার আছে। সো আমি ফিল করলাম যে আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক বছর, এরকম যে 8 বছর ছিলাম ঘরের ভেতরে অন্ধকার জীবনে, ওই 8 বছর আজকে আমি যা আসলে, ওই 8 বছর কিন্তু আমার সেই ব্যাকে আমাকে তৈরি করেছে। কারণ ওই 8 বছর আমার লাইফে অনেক হার্ড ছিল, আমি অনেক হার্ড ওয়েতে আমি কিন্তু লার্ন করেছি আসলে যে নিজেকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালো রাখা দরকার। প্রত্যেকটা মানুষকে নিজেকে ভালো রাখা দরকার, মেয়েদের তো খুব খুব বেশি স্পেশালি, কারণ আপনার যখন হার্ড টাইম যাবে আসলে আপনি তখন একা। এটা হয়তো আমি কারো উপর অভিযোগ করতে চাই না, এটা মনে হয় জীবনেরই একটা মানে ধরন, যে আপনার লাইফের স্ট্রাগল পার্টটা আপনাকে একাই পার করতে হবে।
ওটা আপনার যুদ্ধ, এবং আপনি কিন্তু তখন অনেক কিছু শিখবেন। সো আমিও আমার ওই 8 বছরে এত কিছু শিখেছি যে আমার মনে হয় না যে আমি কখনোই যতদিন বেঁচে আছি একটা না একটা কিছু নিয়ে নিজেকে বিজি রাখবো। সো ওই সময় আমি আমার বাচ্চা আবার সেই 8 বছরের লাইফটা আমি আমার লাইফ আর ফেরত চাই না। সো আমি খুবই ওয়ারিড হয়ে গেছিলাম। আমি ভিতরে খুব ভাবছিলাম আর দোয়া করছিলাম যে আল্লাহ আমি কি করব। পরে আমি ঠিক জয়নব আপু তো ওনার চেনা জানা কাউকে থ্রুতে এসেছে, কিন্তু আমি আমার ফিডে আমার মেন্টর তানিয়া রহমান কনা আপু কানাডার ওনার অ্যাডটা দেখেছিলাম। আমি কিন্তু আসলে আমি আপু যেমন বললো যে আপু অনলাইনে অনেক কিছু সার্চ করেছে, আমার কোনো সার্চ ছিল না। ইভেন অনলাইনে যে এইভাবে কিছু করা যায় সেটা আমার নলেজের বাইরেই ছিল, কারণ আমি খুব একটা স্ট্রাকচার আর স্কেজুয়াল লাইফে ছিলাম, আসলে বাইরে দেখার একটা বেশি সময় আমার ছিল না। সো একদিন যাই হোক কনা আপুর অ্যাডটা দেখে আমি দেখলাম আপুর অ্যাডের শেষে যে দুটা কথা, ছোট্ট একটা কথাই তো বলে 1 মিনিট 1.5 মিনিট, শেষে বলছে যে আপনি এটা হচ্ছে আপনাকে টাইম এন্ড স্পেস ফ্লেক্সিবিলিটি দিবে, আপনি ঘরে বসে কিংবা যে কোনো জায়গা থেকে আপনি এটা ক্যারি করতে পারবেন। সো ওই একটা ওয়ার্ড কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় ক্লিক করেছিল যে ঘরে থেকে করা যাবে। তখন আমি ভাবলাম যে আরে আমারই তো এটা দরকার। আমার তো এখন এমন অবস্থা যে আমি বাইরে যে কাজ করা আমার পক্ষে আদৌ আর ফিউচারে সম্ভব হবে কিনা আমি জানি না, যদি আমি আমার বাচ্চাদেরকে আমার বেস্টটা দিতে চাই। সো আমি বললাম যে তাহলে তো এটাই আমার জন্য, আমাকে এখনই জানতে হবে। আমি সাথে আপুকে নক করলাম, আপুর মতো ইমেল দিল, আমি ইমেল দিয়ে আমি ওয়েবিনার দেখলাম, দেখার পরে আমি 149 পে করলাম, এবং তার বোধহয় 1 সপ্তাহ পরে আমি কোচিং কল বুক করেছি, এবং আরো 2 উইকস একটা ব্রেকের পর আমি রেডি বিজনেসে জয়েন করেছি। আমার কিন্তু আসলে অনেক ভাবনা ছিল, অনেক এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন আমি একটা কিছু করতে পারবো, কত আর্ন করব মাসে, আমার 1000 দরকার, 2000 দরকার, 5000 দরকার, নাথিং ওয়াজ ইন মাই মাইন্ড। এটা ছিল জাস্ট যে ইট উইল কিপ মি বিজি, আই হ্যাভ টু ডু সামথিং ফর মাইসেলফ ওয়ার্ডটা আমি বলবো যে আসলে আমরা এখানে আজকে নতুন বছরে 2025-এ এমফাসাইজ করব অবশ্যই মেয়েদের নিজস্ব একটা কিছুর প্রতি, নিজস্ব আইডেন্টিটির প্রতি। এবং আমি মনে করি না যে কোনো মেয়েকে নিজের আইডেন্টিটি বানানোর জন্য কারোর সাথে খুব ফাইট করতে হবে বা একদম এটার জন্য না, কিন্তু আসলে কিন্তু সংসারে যেমন দুটা মানুষ থাকে হাজবেন্ড ওয়াইফ, একসাথে চলার জন্য কিন্তু আমাদের এই নিজেদের একটা আইডেন্টিটি অনেক বেশি প্রয়োজন। এটা কোনো কম্পিটিশন না, কারোর সাথে কারো কোনো কম্পিটিশন না, শুধু আমিও যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্ব প্রুফ করাটাই কিন্তু আসলে আমাদের এই আইডেন্টিটিটার মূল উদ্দেশ্য, অন্য আর কিছু কিন্তু না। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। আশা করি আমাদের যারা দেখছেন কিংবা দেখবেন তারা খুব ভালোভাবে বুঝবেন। জয়নব আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আপনার জার্নি বলার সময় আপনি বললেন যে আপনি অনেক কিছু রিসার্চ করছেন এই বিজনেসে আসার আগে, ওই জিনিসগুলোর থেকে এই বিজনেসটা কতটুকু ডিফারেন্স, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে আপনি বলেছেন যে আপনার অনেকগুলো বাধা বিঘ্ন পার হয়ে আপনি এই বিজনেসটাতে জয়েন করেছেন। সো এই দুইটা জিনিস যদি আমাকে একটু আরো বুঝিয়ে বলতেন। থ্যাংক ইউ আপু। প্রথম জিজ্ঞেস করলেন যে এই বিজনেসটা আর অন্য বিজনেসটা আমি আরো গবেষণা করছি, এক্সপিরিয়েন্স করছি, ডিফারেন্সটা কি? আপু হিউজ ডিফারেন্স। প্রথমে আমি বলি, আমি যখন আমার বেবিরা টুইন্স হলো তার আগে থেকে চেষ্টা শুরু করছি। তো টুইন্স যখন হলো তখন ওরা পিচ্ছি বেবি, মানে আমি দেখা যায় তো রাতে বলে ঘুম পাড়ায় আমি কিছু করতে বসতাম, তো অনেক কিছুই দেখতাম। তখনের টাইমে ছিল আপনি কিছু অনলাইনে, কারণ অনলাইনেই তখন মানে স্পেসটার মধ্যে আমি গবেষণা করছি। তখন আপনি হইতে পারে একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার পর ওখানে আপনি অ্যাড বানার্স বসাবেন। সো এনিবডি ক্লিকস অন দ্যাট অ্যাড, দেন আপনি কিছু মনিটাইজেশন পান, এটা গুগলের মাধ্যমে পাওয়া হয়। দ্যাট ওয়াজ ওয়ান কাইন্ড, বেশিরভাগই ছিল ওরকম। পরে ওটা তো আসলে আমি পারিনি। পরে আরো একটা ইউনিভার্সিটি সাথে আমি ইনভেস্ট করলাম, ওখানে অলমোস্ট $6,000 এর মতো আমি ইনভেস্ট করলাম। তারা বললো যে আমাকে পুরো একটা বিজনেস কর্পোরেট স্টাইলে আমাকে একটা বিজনেস কর্পোরেশন পর্যন্ত করে দিবে, মানে বিজনেসের
পটেনশিয়াল তো তারা এইভাবে দেখাইছে এবং আমি সেটাও শুরু করলাম। তখনই গিয়ে দেখলাম কি আপু, ওই যে বিগিনিং এ যে আমি একটা ওয়েবসাইট তৈরি করে অ্যাড বানাস দিব ওরকমই কিছু বলতেছে এবং বলতেছে যে সরি এক্সকিউজ মি সরি বলতেছিলাম যে তখন তারা আমাকে কি করলো, দেখাইলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং তাও কি, আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেখান থেকে অ্যামাজন থেকে কিছু লিঙ্কস নিয়ে প্রোডাক্ট বিক্রি করবেন। মানে আপনি নিজে বিক্রি করবেন না, ইউ আর জাস্ট গোনা বি অ্যান অ্যাফিলিয়েট, মানে আপনি অন্যদের প্রোডাক্ট আপনি কিছু কমিশন পাবেন বাই পুটিং দোজ প্রোডাক্ট অন ইউর ওয়েবসাইট। তো এইটা দিয়ে আমাকে তারা একদম কর্পোরেশন পর্যন্ত তৈরি করে দিবে। অ্যান্ড the worst part is that আমাকে বলতেছে যে তুমি যে অ্যামাজন থেকে এই প্রোডাক্টস গুলো আইনা তোমার পেজে দিবা, you have to do those research, you have to know which one মানুষের চায়। and আমার প্রবলেমটা আপু, that's what I don't know, আমি জানি না কোন প্রোডাক্ট কোন জায়গায় চলে। The whole reason I want something to do because I don't know those things, কোন জায়গায় কোন মার্কেটে কোনটা চলে, ট্রেন্ডটা কি, এগুলো আমি কিছু জানি না। সো এরকম আপু অনেক অনেক আমি বিজনেস পাইলাম যে একই স্টাইল, ইউ হ্যাভ টু ডু দি প্রোডাক্ট রিসার্চ, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ গোয়িং অন। অ্যান্ড আমি ওইটা চাই না আপু। আমাদের বিজনেসটা হলো কি, যখন আমি রিসার্চ করলাম যে টোটালি দি ফার্স্ট থিং আপু আমার মাইন্ডে হয়েছে, ও দে হ্যাভ দি প্রোডাক্ট লাইন, they have the product line, I don't have to worry, I don't have to worry about the research এটার কি দরকার না কি দরকার। তার উপরে কি আপু, মার্কেটিং, তাদের সেলস সিস্টেম আছে। তার মানে কি আমার গিয়া কিভাবে একটা মার্কেট করতে হবে সেটাও আমার হেডেক নাই, দে হ্যাভ এভরিথিং দেয়ার। সো এই মাসিভ একটা বড় জিনিস আপু, প্রোডাক্ট রিসার্চ, এটা যে কত ঝামেলার কাজ আসলে, ইফ ইউ আর নট অন ইট ইউ নট নো এটা কত বড় যে হেডেক ফ্রি করে দেয় একটা মানুষকে। সো আমাদের বিজনেসে সেটা আপনাকে করে দেয়, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রোডাক্ট লাইন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি দ্য সিস্টেমটা আছে তার উপরে আমাদের একটা কমপ্লিট মডেল, আমাদের বিজনেস একটা কমপ্লিট ম্যান, আপনার টেক টিম থেকে অ্যাডমিনিস্ট্রেশন বলেন সব কিছু দেওয়া আছে বিজনেসটার মধ্যে, এবং ট্রেনিং, মেন্টরশিপ, কমিউনিটি কি, হোয়াট ইজ ইট ইউ নিড একটা বিজনেসে, আপনি বিজনেসে গ্রো করার জন্য you also need to be among people who are the same kind thinker, মানে আপনার বিজনেস মেন্টালিটিদের সাথে চলতে হবে, আদারওয়াইজ আপনি বিজনেস মেন্টালিটিটা মাইন্ডসেটটা আসবে না। আমাদের সেটাও আছে। আমাদের দরকার একটা বিজনেসে আপনি প্রসপার হওয়ার জন্য আপনার মাস্টারমাইন্ড দরকার, ইউ নিড টু লার্ন ফ্রম হু আর এক্সপেরিয়েন্স, আমাদের মাস্টারমাইন্ডও আছে। তো এই যে এত কিছু আছে যেগুলো অন্য বিজনেসে নাই। সো এইটার জন্য আপু আমি মনে করি যে আমাদের বিজনেসটা absolutely so far the best and I haven't seen another kind that way. এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা আপনি বললেন আমি কত বাধা হয়ে পার হয়ে আসছি। আপু আমার অনেক বড় বাধা, কারণ as a woman, as কান্তা আপু আমাকে বোঝাইলো, মানে আপনাদেরকে দেখাইলো একটা মেয়ের আইডেন্টিটি দরকার। আমি বাংলাদেশ থেকে একটা ভালো জবে ছিলাম, বাট বিফোর আই কেম হিয়ার আমি একটা প্রিন্সিপাল অফার পর্যন্ত পাইছিলাম। সো অ্যান্ড দ্যাট ওয়াজ ইন এ ভেরি শর্ট টাইম। তো আমি এখানে আসছি, বাচ্চারা হলো খুব বিজি, বাট আফটার দ্য সার্টেন টাইম আমরা যারা মম, বাই হার্ট মম, আপু আপনি মিউট হয়ে গেছেন। সরি, আপুর মনে হয় কানেকশনের কোনো কিছু প্রবলেম হচ্ছে। অসুবিধা নাই, তো হয়। হ্যাঁ রেগুলার। কান্তা আপু আপনি বললেন যে আপনি আগে কখনো আসলে
এরকম কোনো কিছু নিয়ে রিসার্চ করেন নাই, কিন্তু আপনার এই বিজনেসে কিংবা আপনার যেহেতু স্পেশাল নিড 2টা বাচ্চা আছে, এর পাশাপাশি আপনার ক্যারিয়ারের জন্য আপনার লাইফে কি কি মনে করেন বাধা, মানে খুব ইম্পর্টেন্ট কি কি বাধা এসছে? আমার আমার লাইফে আসলে শুরু থেকেই মানে আমি কিন্তু পড়ালেখা করেছিলাম ম্যানেজমেন্টে, আমার মাস্টার্স কমপ্লিট করেছি আমি ম্যানেজমেন্টে, এবং আমার ফার্স্ট ক্যারিয়ার ছিল অ্যাজ অ্যান অ্যাকাউন্টস অফিসার। আমি একজন অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করেছি 4 বছর বাংলাদেশে একটা কোম্পানিতে। তো ওইটা ছিল আমার ফার্স্ট ক্যারিয়ার। তো আমি তো ভাবলাম যে আমি হয়তো ব্যাংকে যাব বা আরো আরো বা এমবিএ করবো, এরকম একটা প্ল্যান ছিল। বাই দিস টাইমে বিয়ে হয়ে গেল, আমি চলে গেলাম কুয়েতে। আমার হাজব্যান্ড ওখানে ব্যাংকার ছিলেন তখন। তো ওইখানে কুয়েতে আমার কিন্তু 2টা বেবি হলো, এবং আমার 2টা বেবি স্পেশাল নিড হলো। তো ওই 8 বছর থাকার পর আমি যখন মানে দেখলাম যে আমার 2টা স্পেশাল নিড বাচ্চা, এবং আমার ফ্যামিলিতে কোনো স্পেশাল নিড বাচ্চা কারো নাই, এই জন্য আমাকে কেউ স্পেশাল নিড বাচ্চাদেরকে কিভাবে হেল্প করতে হবে, ওদেরকে কিভাবে বড় করতে হবে আমাকে কেউ শেখাচ্ছিল না। কারো কাছ থেকে আমি কোনো রকম কোনো আইডিয়া পাচ্ছিলাম না। তো তখন আমাকে মানে এই 8 বছর পর আমি কিন্তু আবার লার্ন করতে স্টার্ট করলাম, যে আমাকে ওখানে একজন ইন্ডিয়ান লেডি, উনি আমাকে বলল যে তুমি এই কুয়েতের 3টা খুব ভালো অর্গানাইজেশন আছে, তুমি বললো যে তুমি এই অর্গানাইজেশন গুলার সাথে যাও, তুমি স্পেশাল নিড লাইনে পড়ালেখা শুরু করো। তো তখন আমি আর কি শুরু করলাম 8 বছর পর স্পেশাল নিড লাইনে পড়ালেখা করা। এবং পড়ালেখা করার যেদিন পড়ালেখা বলে যে নলেজ ইজ পাওয়ার, আসলে পাওয়ার না, নলেজ ইজ কাইন্ড অফ লাইট। মানে একটা অন্ধকার ঘরে আলো জ্বালালে যেমন আর কোনো অন্ধকার থাকে না, আমার জন্য ওই প্রথম দিন প্রথম ওই অর্গানাইজেশন বা কার্ড, একটা ছিল কার্ড আর একটা ছিল এলডিপিএ। তারপর আমি ওই কোর্সগুলো ওখানে থেকে স্টার্ট করি, এবং কুয়েতে আমেরিকান ইউনিভার্সিটি অফ কুয়েত থেকে আমি প্রায় 15-16টা স্পেশাল নিডের উপর সার্টিফিকেট কোর্স করি। তো ওই কোর্সগুলো করার পর আমি অ্যাজ এ স্পেশাল নিড টিচার অ্যাসিস্ট্যান্ট কাজ স্টার্ট করি ফার্স্টে। তারপরে তো আবার ওখানে 2 বছর কাজ করার পর চলে আসলাম ইউএসএতে। ইউএসএতে এসে অ্যাজ এ বিহেভিয়ারাল থেরাপিস্ট স্টার্ট করলাম, আবার সেই নিজের পড়ালেখা প্লাস জব একসাথে অ্যাট এ টাইম। ওখানে বছরে বছরে কাজের সাথে সাথে ইয়ারের শুরুতে একটা ট্রেনিং দেওয়া হতো। তো এখন লাস্টে আবার যেটা হলো যে বাচ্চাদের জন্যই কিন্তু আমি এই লাইনটাতে এসেছিলাম, যে আমি ওদেরকে যেন হেল্প করতে পারি। আবার সে ওদেরকে হেল্প করার জন্যই আমি আবার আমার সেই ক্যারিয়ারটা বিসর্জন দিয়ে আমি এখন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যেহেতু ম্যানেজমেন্ট বিজনেসের সাবজেক্ট, আবার বিজনেসে চলে আসলাম। আমার বিজনেসের কোনো প্র্যাকটিক্যাল নলেজ ছিল না, তবে আমার বাবা বিজনেস পার্সন ছিল। আমি আমার বাবাকে অনেক চিঠি লেখালেখি, বিল তৈরি করে দেওয়া, এসবে অনেক হেল্প করেছিলাম। সো এই যে একটা আপস অ্যান্ড ডাউনস, একবার অ্যাকাউন্টস অফিসার, দেন স্পেশাল নিড, দেন এগেইন বিজনেস। বাট এই বিজনেসটা যেটা জয়নাব আপু অলরেডি অনেকটা বলে ফেলছে, যে আমাদের বিজনেসটা যে কত ইউনিক আর কত কিছু শেখার আছে, আমি শিখতে পছন্দ করি। আর আমাদের বিজনেসের সবচেয়ে দামি দিকটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, আমরা একটা ফুল রিসোর্সফুল হেভি ট্রেনিং সাইট পাচ্ছি, যেটা অটোমেটিক্যালি টাইম টু টাইম আপডেটেড হচ্ছে। অন দ্য টপ অফ দ্যাট উই আর অ্যাক্সেসিং ইট উইদাউট এনি কস্ট, উইদাউট ফ্রি অফ কস্ট। মানে এখন যেই ট্রেনিং সাইটটা আমাদের আপডেটেড হয়ে আমরা পাই, এই টাইপের একটা ট্রেনিং আপনি করতে যান বছরে বছরে, আমরা সবাই জানি যে সেটা যেমন সময় সাপেক্ষ তেমনি কিন্তু ভেরি এক্সপেন্সিভ। বাট আমরা দেখেন সারা জীবনের জন্য আমরা এই ট্রেনিং সাইটটা, আপডেটেড ট্রেনিং সাইট, আমরা উইদাউট এনি কস্ট অ্যাক্সেস করতে পারবো, এবং মরার আগ পর্যন্ত নিজেদেরকে আপগ্রেডেড করতে থাকবো। আপডেট হওয়াটা এখন অনেক বেশি জরুরি হয়ে গেছে। তো স্ট্রাগল আসলে অলওয়েজ, কিছু পার্সোনাল স্ট্রাগল থাকে, কিছু প্রফেশনাল স্ট্রাগল থাকে, কিন্তু আমরা মেয়েরা সব স্ট্রাগল করি। তো আমি এখানে স্টপ করব। জয়নাব আপুর কাহিনী আমার কাছে আরো অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে। আপু মাঝখানে চলে গেলেন, আপুর থেকেই শুনি। বলেন আপু, আপনার কথাগুলো শুনি। আপু আমি কোথায় স্টপ করছিলাম একটু মনে করাই দিবেন? ওই যে আপনি স্কুলে অফার পেলেন প্রিন্সিপাল হওয়ার পর, তারপরে ওই সময় আপনি চলে আসলেন। আমি তখন অফারটা পাইলাম আপু। তো অফারটা যেহেতু আমার আমেরিকাতে চলে আসতে হবে, তো অফারটা ওখানে রেখেই চলে আসতে হলো। কিন্তু আমার ভিতরে ইচ্ছা ছিল, আর অ্যাকচুয়ালি আই বিলিভড দ্যাট আমি এখানে আসার পর আমি কন্টিনিউ করব। আমি কাইন্ড অফ অলওয়েজ একাডেমিক ছিলাম। আমাকে বাসায় সবাই মানে যোগ করে বলতো আমি প্রফেসর।
সো ডিপ ডাউন মি আই থট আমি ডক্টরেট পর্যন্ত করব, তো ডক্টরেট করব, তারপর আমি একটা স্কুলের প্রিন্সিপাল হব। বিজনেসের কখনো মাইন্ডে ছিল না, কারণ উই আর নট বিজনেস পিপল ইন আওয়ার ফ্যামিলি। সো বাট বাসায় যখন এখানে আসলাম, পারিবারিকভাবে আমি বুঝতে পারলাম যে না, আমার জবও করতে পারবো না, আমি পড়াশোনাও করতে পারবো না। তো এটা যে কত পেইনফুল একটা মেয়ের জন্য, ইটস অ্যাকচুয়ালি অনেক কষ্ট বলা। এনিওয়ে, বেবিরা হলো, সেটা নিয়ে আমি অনেক বিজি। তো আমি অলওয়েজ মনে করতাম যে আমি একজন মানে ক্যারিয়ার উম্যান, কিন্তু আবার অলসো আমি একটা মা। এই জিনিসটা, এই মা ওয়ার্ডটা আমার জন্য অনেক বড় একটা জিনিস। So I want to be a career woman, but at the same time, I want to be there for them too. So যেহেতু ক্যারিয়ারটা হচ্ছে না, সো আমি ফোকাসড হয়ে গেলাম একদম আমার বেবিদের উপরে। 4টা বেবি হলো একদম পিঠাপিঠি, কিন্তু এর ভিতরে ওই কিন্তু আকাঙ্ক্ষাটা, ওই দুঃখ মানে কষ্টটা যে কিছু একটা করতে চায়। আর আমি ছোটবেলা থেকে অলওয়েজ তৈরি হয়েছি, বড় হয়েছি with that fact that I'm going to make a difference in the world. I'm going to make a difference in the world. I'm going to leave my mark. So ওই জায়গা থেকে আমি ফিল করি একটা মা হওয়ার পর বাচ্চাগুলিকে সেরকম ভাবে বড় করতে পারলে ইউ অফকোর্স লিভ এ মার্ক, বাট আমার নামের পিছে, আমার একটা কাজের জন্য আমার নামটা থাকা দরকার। এই জায়গাটা আমার অলওয়েজ ভিতরে থাকতো। সো আমি সেজন্য চাইছি নো, আই এম গোনা মেক এ ডিফারেন্স, আই এম গোইং টু ডু সামথিং। আর আমার নিজের জন্য, আমার সন্তানদের জন্য, মানুষের জন্য। আর ওই জায়গাটা থেকে আমি সবসময় ফোকাস ছিলাম যে আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই। আর সে জায়গা থেকে অনেক, যেহেতু আমি অলরেডি বলছি পারিবারিক অনেক মানে অনেক বাধার থেকে আমি এই জায়গায় অ্যাকচুয়ালি আসছি, সেগুলো আর ডিসকাস করার দরকার নেই। বাট ইটস নট অ্যান ইজি থিং একটা মেয়ে মানুষের জন্য, যে এতগুলো অবস্টেকল পার হয়ে সে আসার পর still 2.5 years ধরে আমি এই বিজনেসটা করতেছি। and I think I'm unlocking that, যে আমার চাহিদাটা, যে আমি I want to make a difference in the world. আমি মনে করি আমি সেই ডিফারেন্সটা করতেছি, and অলরেডি শুরু করছি। and সেটা দিয়ে আমি বলবো, গতকাল আমি একা না, আমাদের মতো আরো 10টা মমস, অল ফুল হাউস ওয়ার্মস, বসে আমরা একটা প্রজেক্ট লঞ্চিং করছি, and that is going to make a difference for our community. আমি কিন্তু এরকম কিছু চাই যে I will make a difference in the world. So এটাই ছিল আমার ছোট একটা, I don't know আপনাদের কোশ্চেনটা আনসার করতে পারছি ছোট না, আমরা 2-1 মিনিটে আমাদের স্ট্রাগল পার্টটা 2 মিনিটে শেষ করে দিছি, বাট এই স্ট্রাগল পার্টটা কিন্তু 2 মিনিটের না, এটা ছিল 16 বছর। আমার 16 বছরের কাহিনী আর আপুর কয় বছর কে জানে? 19 বছর, আপুর 19 বছর, 19 বছরের কাহিনী। তাহলে এখানে আমার মানে আমি যে জিনিসটা খুব মানে ফিল করছি, একজন মা সে সবকিছু ত্যাগ করতে পারে তার সন্তানদের জন্য। যেরকম আপু তার ক্যারিয়ারের মানে এই মোড় থেকে ওই মোড়ে চলে গেছিলেন শুধুমাত্র বাচ্চাদের জন্য। জয়নাবাবু সেম থিং, তার ক্যারিয়ার, তার পড়াশোনা, যে জিনিসটা সে ভালোবাসতো, সে একটা সেকেন্ড চিন্তা করে না যে এই জিনিসটা আমি মানে আপাতত কন্টিনিউ করতে পারছি না, কিন্তু ঠিক আছে, সে মেনে নিয়েছে। ওই সময় মাথায় চিন্তা ছিল যে কিছু একটা করবে, এখন কিভাবে করবে না করবে সেটা পরের কথা। তো অ্যাজ এ মাদার আমরা কিন্তু খুবই সেন্সিটিভ, ওইখানে কোনো কম্প্রোমাইজ নেই। পৃথিবীর সব জায়গায় এলোমেলো হয়ে যাবে, কিন্তু আমরা একজন মা হিসাবে আমাদের যে রেসপন্সিবিলিটি, আমাদের যে ভালোবাসা, এটা এই জন্যই তো বলছে যে আমাদের কোরআনে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বার মাকে ডাকার পরে বাবার কথা বলছে। সো মা এতটাই, মা জিনিসটাই এমন, আমরা কোনো কিছুর সাথেই আমাদের বাচ্চাদের আমরা স্যাক্রিফাইস করতে চাই না। তো সেখান থেকে আমাদের উঠে আসা, এবং আমরা বিলিভ করি যার যার জায়গা থেকে আমাদের যে ভালোবাসা, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। সো সেইখান থেকেই আমাদের এই পরিবর্তন। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। এই লাইফটা অনেক বড় হবে, তো যারা দেখবে তারা বুঝতে পারবে জিনিসটা কি। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে বেসিক্যালি হচ্ছে অনেক এই যে মায়েদের গল্প আমরা শুনলাম, 2 মা, আমি একজন, 3 মা আমরা। তো এই মায়েদের গল্প থেকেই আপুরা কিন্তু সেম টাইমে তাদের আইডেন্টিটি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা
কখনোই চাই নাই যে আমরা ওটা চাই না, বা সামহাও কিছু কারণে হয়তো বা স্টপ হয়ে গেছিল, এরকম সুযোগ ছিল না। তো ওদের জন্য আপুদের প্রথমে জয়নব আপু আপনি একটু শেয়ার করেন যে আসলে এই টাইপের এই যে আমরা ওমেনরা আছি তাদের জন্য আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা তো ওভারকাম করে আসতে পেরেছি তাদের ক্ষেত্রে। আপু এটা আমি এক কথা বলবো, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। কারণ ওকে, ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু আমাদের মা অথবা নানি দাদিদের টাইমে, তখন সিনারিওটা এবং কালচারাল ইয়াটা ডিফারেন্ট ছিল। তখন কিন্তু মাদেরকে ওইভাবে সম্মান দেওয়া হইতো যে তারা মা, তাদের এই কাজটা যে তারা যে জেনারেশনটা তৈরি করবে, নতুন জেনারেশন তৈরি করবে, দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তখন ছিল সেটা। কিন্তু আমরা যে যুগে আছি সেই যুগে কিন্তু আপনাকে যদি কেউ শুনে যে ইউ আর জাস্ট হাউস মম, হাউস ওয়াইফ, তাকানোটাই একটু ডিফারেন্ট হয়। আমি এরকমও কথা পাইছি যে তুমি তো বাসায় থাকো সারাদিন, তোমার তো আর কোনো কাজ নাই, মানে এইসব কথা। অথচ একটা মার সকাল থেকে উঠে বেবিদেরকে টেক করা, বাসা ঠিক করা, মানে রান্না টান্না করা, এভরিথিং, হাজবেন্ডের কি কি লাগবে, শ্বশুর বাড়ি কি কি লাগবে, সবই করতেছেন আপনি, সব করতেছেন আপনি। আমার এরকম দিন গেছে যে আমি আপু সারাদিন আই ক্যান কাউন্ট হাউ মেনি ডেজ আই ওয়েন্ট, মানে হাউ মেনি টাইমস আমি বাথরুমে গেছি এবং কতটুকু সময় স্পেন্ড করছি। কিন্তু এট দ্য এন্ড অফ দি ডে একজন যখন আপনাকে এসে বলে তুমি তো কিছু, মানে তুমি তো বাসায় থাকো, বিকজ সে কাজ করতেছে, জব করতেছে দেখে তুমি তো বাসায় থাকো, সো ইউ নিড টু ডু দিস, and they will not do it because তারা জব করে। সো এই যে একটা ডিফারেন্স, এটা কিন্তু আমাদের মাইন্ডে গিয়া এত আস্তে আস্তে আমাদেরকে ইনফেরিয়র শুরু করে। সো যারা যারা হাউস মমস আছে এটা কিন্তু সবাই সাফার করতেছে। নিজের একটা আইডেন্টিটি, মার ওয়ার্ডের সাথে নিজের একটা আইডেন্টিটি এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। আপু আমি যত এই বিজনেস আসছি এখন আমি প্রচুর মাদের সাথে কথা বলি। আমি এরকম একটা মার সম্পর্কে জানি, সে দাদি হয়ে গেছে, সে নানি হয়ে গেছে, সেই বিজনেসটা করতে চায় দেখা তার ফ্যামিলি থেকে প্রচুর ভাবে মানে বাধা আসছে। এমনকি তার হাজবেন্ড এত বয়স তাদের সংসার, তাকে মারছে পর্যন্ত। মানে তাহলে আমাদের আইডেন্টিটিটা কি ইম্পর্টেন্ট না? একটা মেয়ে তার নিজের আইডেন্টিটি তৈরি করতে চায় দেখে তার হাজবেন্ড তাকে মারতে পারে, তাহলে বুঝতে পারতেছেন যে দিস ইজ রিয়েলি এ ওয়েক আপ কল ফর অল উমেন, দে নিড টু স্ট্যান্ড আপ। কারণ হাউসওয়াইফ বলে সে রেসপেক্টটা আর নাই, গিন্নির রেসপেক্টটা আর নাই এখন, নিজের জন্য, নিজের সম্মানের জন্য। আর হোয়াট ইজ মোর আপু, বাচ্চারাও কিন্তু এখন when you have two moms like school children, একজন ফ্রেন্ডের মা জব করে এবং সে মা, আর আপনি জাস্ট ওই ছেলেটার মা জাস্ট হাউসওয়াইফ, ওই ছেলেটা কিন্তু একটা প্রবলেমে ভুগে যে ও হিজ মম ইজ জাস্ট হাউসওয়াইফ, শি ইজ দেয়ার অল ডে, ইউ নো। একটা মানুষ যখন অ্যাভেলেবল থাকে অল দ্য টাইম, তো তখন তার মূল্য হয় না। সো আমি জানি না আপনাকে বুঝাইতে পারছি নাকি, বাট প্রত্যেকটা মেয়ের নিজের একটা আইডেন্টিটি, নিজে কোথায় তার ফাইন্যান্সেস খরচ করবে, কোথায় সে তার টাকা পয়সা খরচ করবে, এই অধিকার, এটা খালি মানে এই জগতে না, ইভেন ইসলামে দেওয়া হয়েছে। এই জন্য মেয়েরা যখন আর্নিং করে, মেয়েদের ফাইন্যান্স নিয়ে হিসাব নেওয়ার তার হাজবেন্ডের অথবা কেউর অধিকার নাই। এইটাতে আই থিঙ্ক উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মেয়েদের একটা নিজের মতো জায়গা বানানো খুবই খুবই ইম্পর্টেন্ট। এন্ড আমাদের বিজনেসটা ইজ পারফেক্ট, কারণ আপনার তো অন্য জায়গায় যেতে হচ্ছে না, যে আপনার বেবিদেরকে ডে কেয়ারে রেখে কিন্তু যেতে হচ্ছে না। আমার যেমন গ্রুপ, আমার টিমে একটা নতুন মা আসছে, শি ইজ এ মম অফ 4 and ওর বেবিটা মাত্র হয়েছে আপু, নট ইভেন 30 days। যখন আমরা ওনাকে সেট আপ করে দিচ্ছি বিজনেসটা, শি ইজ হোল্ডিং হার বেবি, আমি শুনতে পাচ্ছি বেবিটা অনেক বিরক্তি করতেছে। তারপর আমরা বলতেছি আপু আমরা হেল্প করি, আপনি বেবিটাকে টেক কেয়ার করুন। উনি বলতেছে নো, আই এম ডুইং ইট, ডোন্ট ওয়ারি, আমি করব। তাহলে বুঝতে পারেন কতটা ইম্পর্টেন্ট একটা মার জন্য। একটা নতুন মা, শি ইজ হ্যাভিং নট ইভেন 30 days and সে এক্সকিউজ দিচ্ছে না, তো তার ভিতরে ক্ষুধাটা বুঝতে পারেন।
সো আই হোপ যারা স্টিল ঘুমায় আছেন কিন্তু আবার আত্মসম্মানেও ভুগতেছেন, ইউ নিড টু ওয়েক আপ, বাট দিস বিজনেস ইজ এ পারফেক্ট সলিউশন। আমি এতটুকু বলি, কান্ত আপু তো আরো বলবে হ্যাঁ, থ্যাংক ইউ আপু। না ঠিক আছে, আসলে মেয়েরা একটু ইন্ডিপেন্ডেন্ট হলে কি আবার কিছু সময় একটু নেগেটিভ কথাও আসে, যেরকম ও এখন তো একটু ভালো হয়েছে দেখে আর কোনো কিছু কেয়ার করছে না কিংবা রিলেশনশিপে ভ্যালু দিচ্ছে না। আসলে ব্যাপারটা ওরকম না, হয় কি দেয়ালে পিঠ থেকে যায়। সো যখন মানুষের ওই রেসপেক্টের জায়গাটা হারিয়ে ফেলে, যখন নিজের কোনো আইডেন্টিটি থাকে না, তখন ওটা মেনে নিতে হয়। কিন্তু যখন নিজের আইডেন্টিটি থাকে, কিছু বলার কিছু থাকে, তখন বললেই প্রবলেমে দাঁড়িয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে এখনকার দিনে। আপু, আপনি যদি একটু কিছু শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই। আমি এটাই বলি, এটার একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমি কথাটা বলতে চাই। সেটা হচ্ছে যেমন যারা দেখে যে মানে একটা মা হাউস ওয়াইফ, যে আপু বলছিল যে হাউস ওয়াইফকে ওদেরকে একটু মানে গুনেই না হাউস ওয়াইফ কেন। একটা মা যে একটা জেনারেশন ক্রিয়েট করছে, একটা জেনারেশনকে তৈরি করছে, সে তাকে সেই সময়গুলোর জন্য তাকে কোনো অনার দেওয়া হচ্ছে না, তাকে কাউন্ট করা হচ্ছে না কেন? আর একটা মা সারাদিন ঘরে যে শ্রমটা আমরা আজকাল অনেক কিছুই দেখি, যে এই যে আমরা যে বেবি সিটিং করতে গেলে যদি প্যারেন্টসরাও কোনো হাজবেন্ডরা বেবি সিটিং এর পয়সা দিতে চায়, তাহলে তারা আর কিছুই করতে পারবে না। তো আমরা কিন্তু এভরিথিং করতেছি আমাদের ভালোবাসা থেকে, দায়িত্ব থেকে, সবকিছু থেকে। হ্যাঁ, একাংশ মানুষ আছে যারা মাদেরকে দাম দিতে চান না বা মেয়েদের কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করে না, তাদেরকে অনার করে না। ওই ধরনের লাইফ টাইম বা লাইফ ফেজে যেই সব আপুরা আছে বা যেসব মা মেয়ে নারীরা আছে, তাদের তো আরো আগেই নিজের আইডেন্টিটি দরকার আমি মনে করি। কারণ সামটাইম we need to know that if somebody is not giving us our value, then we should take it from them. এখন আপনি কিভাবে নিবেন? আমাদের জীবন ব্যবস্থাটা এমন হয়ে আছে যে সবকিছু যেন মানির সাথে ভ্যালুয়েবল হয়ে গেছে। আমি যদি ওই সেন্সে চিন্তা করতে চাই, তাহলে অবশ্যই যারা যে ধরনের মানুষরা তাদের ঘরের ওয়াইফকে, বাচ্চার মাকে প্রপার অনার দিচ্ছে না, সেসব মেয়েদের তো আরো আগে নিজের জন্য কিছু করা উচিত বলে আমি মনে করি। আর এটার ভালো দিকটা যেটা হলো যে একটা হাজবেন্ডের উপরও কিন্তু প্রেশার থাকে, পুরো সংসারের টাকা পয়সা খরচ, এই প্রেশারটা কিন্তু কম নাই। প্রেশারটা ছোট করে দেখারও কিন্তু কিছু নাই। অনেক সময় কিন্তু অনেক ছেলেরাও কিন্তু তাদের সব হারায় ফেলে। এই যে সব মাস শেষে ঘরের বিল, এইটা সেটা, বাচ্চা, কারণ এখনকার লাইফ আগের মতো তো আর সহজ নাই। আগে 8টা 10টা 12টা 14টা ছেলে মেয়ে মানুষ হয়ে গেছে এক রুমের মধ্যে। এখন কি এগুলো সম্ভব আপু বলেন? এখন আমরা যে লাইফে আসছি, বা এই যে আমরা যারা ইমিগ্রান্ট, আমাদের ইমিগ্রান্ট লাইফে তো আরো বেশি মানে সম্ভব না। তো সংসারের সচ্ছলতাটা যদি মেয়েরাও পাশাপাশি বেয়ার করতে পারে, এভাবে সে তার নিজের আইডেন্টিটি পাচ্ছে, সে তার হাজবেন্ডের সাথে সমান তালে কিছুটা হেল্প করতে পারছে, এতে তো তার হাজবেন্ডের বার্ডেনটা কমছে। এই বার্ডেনটা কমতে কমতেই কিন্তু দেখবেন একদিন ওই হঠাৎ করে খিটখিটা মেজাজের হয়ে যাওয়া হাজবেন্ডটাও নাইস হয়ে গেছে। আপনি দেখেন, আমার হাজবেন্ডের বার্থডেতে বা আমার ম্যারেজ ডেতে আমার হাজবেন্ড কেন শুধু আমাকে দিবে? আমিও যদি ওকে একটা গিফট দেই, আমার কাছে কেন, সব মেয়ের কাছে ভাল লাগে। কিন্তু হাজবেন্ডের থেকে টাকা জমায় আবার তাকে গিফট দিব, ব্যাপারটা কইয়ের তেলে কই ভাজা খাওয়াটা বেশি মজা কিন্তু লাগে না, তাই না? বা এই যে আমার বাচ্চাদের যখন হঠাৎ করে একটা কিছু দরকার হবে, আমি আমার হাজবেন্ডের দিকে তাকাতে হচ্ছে না যে ওকে আমি আমার হাজবেন্ডের কাছে যদি একটা প্রয়োজনের কথা রাখি, আমার মাথায় কিন্তু থাকতে হবে আমাদের তো প্রত্যেক মাসে মাসে বেতন বাড়ে না আপু, তাই না? আমরা যে কাজ করি, যে বেতনের কাজ করি, বেতনটা কিন্তু প্রতি মাসে মাসে বাড়ে না। কিন্তু জীবনের প্রয়োজনটা কিন্তু হুটহাট অনেক অ্যাক্সিডেন্টাল প্রয়োজন হয়। প্রত্যেক মাসের বাজেটের বাইরে থেকে অনেক প্রয়োজন চলে আসে। তো এইরকম একটা প্রয়োজনের কথা যখন আমি হাজবেন্ডের কাছে বলবো, আমার মাথায় তো থাকে যে আমি যে একটা এক্সট্রা খরচের কথা বলতেছি, এটা তো তার জন্য একটা প্রেশার, রেগুলার একটা খরচের পাশাপাশি। এই টাকাটা সে হঠাৎ করে কোথা থেকে পাবে আমাকে বলেন? কারণ আমরা সবাই সংসার করি, আমরা সবাই জানি যে আমাদের মাসের একটা আমাদের খরচ থাকে, সেভিংস থাকে, যাই থাকে না কেন।
একটা সবার একটা স্কেজুল থাকে নিজস্ব। তো এখন দেখেন আমার প্রয়োজনটা যে বাচ্চার একটা কিছু লাগলো, হাজবেন্ডকে আমি বুঝতেও দিলাম না, জানতেও দিলাম না, আমি আমার মতো করে আমি অনলাইন শপিং করে নিলাম বা যা আমার মতো করে খরচ করে ফেললাম, এটা তো ওর জন্য একটা রিলিফ। আর এইটাও কিন্তু সে টাইম টু টাইম ফিল করবে একটা সময়। তো এই জিনিসটাও কিন্তু অনেক বেশি দরকার। আমাদের দেশে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে মেয়েরা ঘরে থাকবে, ঘরে সব করবে, আর ছেলেরা কাজ করবে বাইরে। তো ছেলেদেরকে কিন্তু আসলে ছোটবেলা থেকে আমি ছেলেদের জন্য ফিল করি, অবশ্যই ফিল করি ভালো ছেলেদের জন্য, যেসব ছেলেরা নিজেরা অনেক বেশি স্ট্রাগল করে, অনেক বেশি কষ্ট নেয়, বউ বাচ্চাদেরকে বুঝতে দেয় না নিজেদের। আমি আমার বাবাকে দেখতাম যে আমার খুব খারাপ লাগতো যে ঈদের সময় আব্বা সবাইকে কিনে দিচ্ছে, আব্বাকে কেউ কিনে দেয় না কিছু। এটা আমার চোখে পড়তো যে আব্বা আম্মাকে শাড়ি কিনে দিচ্ছে, আমাদেরকে নিয়ে যে শপিং করা দিচ্ছে, কিন্তু আব্বাকে তো কেউ নিয়ে গেল না, আব্বাকে তো কেউ একটা শার্ট কিনে দিল না। ওই জিনিসগুলো কিন্তু আমাকে খুব কষ্ট দিত। তো আমি ওই খুব ছোটবেলা থেকে আমি একদম ম্যাট্রিকের পর থেকেই, ম্যাট্রিকে ভালো রেজাল্ট করার পর আশেপাশে সবাই এনে বাচ্চা দিয়ে দিল যে আমার বাচ্চাকে পড়ায় দাও পড়ায় দাও। তো ওইটা কিন্তু একটা মজার জিনিস ছিল। আমি তখন থেকে কিন্তু আমার ফার্স্ট আর্নিং শুরু আমার সেই টিউশনি। তো ওই টিউশনি থেকে আমি সবসময় আমার টাকা দিয়ে আমি আব্বার জন্য জিনিস কিনতাম সবার আগে, আমার আব্বার জন্য আমি কিনতাম, কারণ আমার খুব কষ্ট ছিল আমার আব্বাকে কেউ দেয় না। তো ওই ফিলিংসটা আমার হাজবেন্ডের প্রতিও আছে, যে আমি বুঝি যে ছেলেদের অনেক প্রেশার থাকে। তো শুধু সব জিনিস খারাপ দিক না, আমি অলওয়েজ লাইক টু সি পজিটিভ থিংস ইন ম্যাটার্স অর ইন সিচুয়েশন, অ্যান্ড আই লাভ টু ওয়ার্ক ফর পজিটিভ থিংস। সো আমি ভালো দিকটাই নিয়ে আসতে চাই সবার সামনে। যারা খারাপ ভাবে, তবে এটা ঠিক যে মেয়েদের নিজেদের একটা আইডেন্টিটি অবশ্যই থাকতে হবে। এটা তো আমি বললাম পজিটিভ সাইড। নেগেটিভ সাইড গুলো যদি বলি, যে আমাদের নানু দাদুদের সময় আমরা এটাও দেখেছি যে নানু দাদুরা হঠাৎ করে নানা ভাই মারা গেছেন, দাদা মারা গেছেন, 8টা-10টা ছেলে মেয়ে নিয়ে নানু একা, বা আমার নানু না হোক আমি আমার অন্যদেরও আমি দেখেছি, একটা মা একা, হাজবেন্ড মারা যাওয়ার পর একটা মা তার বাচ্চাদেরকে নিয়ে যেরকম অবহেলা অসম্মানের জীবন যাপন করে, হাজার হাজার সম্পত্তি থাকা সত্ত্বেও। সো এটা হচ্ছে আমাদের জীবনের কঠিন বাস্তবতাগুলা, যে হাজবেন্ডটা মারা যাওয়ার পর অনেক সময় দেখে তার ফ্যামিলি সবাই চেঞ্জ হয়ে গেছে। ডিফারেন্সও আছে, কিন্তু ডিফারেন্সটা খুবই রেয়ার, আর রেয়ারটাকে আমরা কখনোই উদাহরণ হিসেবে দিতে পারি না। উদাহরণ হিসেবে আসে কিন্তু বেশিরভাগ সময় যেটা হয়, সো বেশিরভাগ সময় এটাই হয় যে হঠাৎ করে হাজবেন্ডটা উনি মারা না যাক, বা ফ্যামিলির একজন মেম্বার যে আর্ন করে সে হঠাৎ সিক হয়ে গেল, সে আর শারীরিকভাবে কাজ করতে সক্ষম না, তখন সেই সংসারটা সেই বাচ্চাগুলোর কি হবে বলেন? এখনো আমাদেরকে যে অনেকেই তো অনেক ধরনের কথা আমাদের বিজনেস নিয়ে বলে, আমাদেরকে নিয়ে বলে, কিন্তু আসলে কিন্তু প্রয়োজনগুলা এগুলা, যে আপনি কি আপনার নেগেটিভ টাইমের জন্য রেডি আছেন কিনা, যে আপনি যখন আপনার একজন ফ্যামিলি আর্নিং মেম্বার, একটা মাত্র আর্নিং মেম্বার হঠাৎ করে যে কোনো কারণে সে এখন আর আর্ন করতে পারছে না, তাহলে আপনি কি তাকেও সাপোর্ট দিতে পারবেন, প্লাস আপনি বাচ্চাদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য কি আপনি রেডি হিসেবে? তো আমার মনে হয় আমরাও রেডি থাকা উচিত, মা হিসেবে না হোক একটা মেয়ের। আর এখন আমি সবকিছু, মা বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমি বলতে চাই সত্যি কথা, 2025-এ এটা ওপেনলি বলা উচিত যে একটা মেয়ের নিজস্ব পরিচয় দরকার। সে শুধু কারো কন্যা, কারো স্ত্রী, কারো বোন, কারো মা না। এসব ছাড়া 2025-এ বলা উচিত যে প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব আইডেন্টিটি খুবই খুবই দরকার। হয়তো কেউ আমাদের মতো সময় সিচুয়েশনের দ্বারা শিকার হয়ে আসবেন, কেউ পজিটিভ দিক থেকে আসবে, কেউ নেগেটিভ দিক থেকে আসবে, বাট সবাইকে আসতে হবে একটা সময়। আসলে এখন আর এই যুগ আর নাই, সেই দিন নাই যে আপনি শুধু রিলাই করে থাকলেন কারোর উপর, কেউ আপনার শখ পূরণ করবে, কেউ আপনার ইচ্ছার দাম দিবে। এটা আশা করা এখন টু মাচ। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা নিজে পূরণ করা উচিত। ট্রু আপু। আর এটার জন্য আসলে যার জায়গা থেকেই আসলে স্টেপ নিতে হবে, কেউ কাউকে জোর করে পুশ করে কোনো কিছু করাইতে পারবে না। এই জন্য আমরা আরেকটা কথা বলে থাকি যে মাইন্ডসেট, আসলে আমরা কি চাচ্ছি এবং সেখান থেকে নিজেকে কোথায় দেখতে চাচ্ছি। সো এখন হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন বলি, অ্যাডভাইস বলি, এটা হচ্ছে একটু পরামর্শ দিবেন যে অনেকে কিন্তু আমাদের এই ইমিগ্রেন্ট লাইফে, আমি ইমিগ্রেন্ট বেশি হাইলাইট করব কারণ হচ্ছে আমরা আসি একটা
ভালো লাইফস্টাইলের জন্য, কিন্তু এই যে সময়ের ফাঁদে আমরা খুব বেশি পড়ে যাই। মানি ইনকাম করি ঠিক আছে, বাট আমাদের কারোর না সময় নেই, আমাদের নিজের জন্য নাই, ফ্যামিলির জন্য নাই, কিংবা আমরা যে একটু ভ্যাকেশনে যাব আমাদের হোম কান্ট্রিতে আমাদের ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে, এই সময় যেন আমাদের নাই। তো এটা সাথে আসলে আমাদের এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদের এই বিজনেসের সাথে আসলে কতটুকু যায়, এটা যদি একটু বলতেন। কামরুনাহার আপু, এই কান্তা আপু আপনি বলেন, তারপরে জানাবো শুরু করবে। আচ্ছা, এই যে যেটা আসলে আমরা যেটা আমরা যত কথাই বলেছিলাম আসলে সবই কিন্তু এই কথার মূল কিন্তু এটাই। আর কেন আমরা বলতেছি যে সব মেয়েদেরকে কিছু আসতে হবে, একটা কিছু করতে হবে, কারণ এই যে আমরা এতদিন অনেক সময় মারা কিন্তু বাচ্চাদেরকে ঘরে থাকার জন্য তারা বাইরে যেয়ে কাজ করতে পারে না, বাট এখন এমন একটা যুগ চলে এসেছে যে আপনার অপরচুনিটি আপনার ঘরের ভিতরে, আপনাকে এখন আর বাইরে যেয়ে কিছু করতে হচ্ছে না, দেন ওয়াই নট, তাই না? আপনাকে এখন বাচ্চা ফেলে বাইরে যেতে হচ্ছে না, আপনার অপরচুনিটি আপনার ঘরে এসে বলতেছে যে আমি তোমার বাসায় তোমার ঘরের কাছে এসে গেছি, ঘরের ভেতরে এসে গেছি, তুমি কেন আমাকে অ্যাক্সেস করছো না এখন? সো ব্যাপারটা হচ্ছে এরকম। আর কেন এই বিজনেসটা কেন হেল্প করবে আমি বলি, আমাকে ক্লিক করেছে এটা আমি ঘরে বসে করতে পারবো। আমি যদি যে জবটা করি আমাকে 8 ঘন্টা তো যেতে হয়, ঘর থেকে ডিটাচ থাকতে হয়। আমি যদি 2টা জব করি, আমি যদি না, এরকম অনেকের লাইফ আছে যে হাজবেন্ড জব থেকে ঘরে ফিরে ট্রেন স্টেশনে বাচ্চাকে মার কাছে বাবা দেয়, বাবার কাছ থেকে মা নিয়ে মা চলে যায়, বাবা আসে, এরকম কাহিনী কিন্তু এটা কোনো গল্প না। আমাদের এই বিজনেস পার্টনারদেরই অনেকের আছে এরকম লাইফ, যে বাচ্চাকে ট্রেন স্টেশনে বাবা মার হাতে দিয়ে বাবা গেছে আর মা বাচ্চাকে ঘরে নিয়ে এসেছে। কারণ ঘরে যে আধা ঘন্টার জন্য বাচ্চাটাকে রেখে ট্রেন স্টেশনে বাবা আসবে, ওই টাইমটুকু বা ওইখানে কেউ থাকার মতো তাদের কাছে নাই। তারপর কি হয়, আপনি একটা জবের উপর ডিপেন্ড থাকতে পারবেন না, এখানে অহরহ জব চলে যায়। আপনি যত ভালো জবই করেন না কেন, কোনো জবই কিন্তু একেবারে পার্মানেন্ট না, যে কোনো সময় জব চলে যেতে পারে। এতে যেটা হয় যে আপনি একটা কিছুর উপর ডিপেন্ড থাকতে পারবেন না, আপনাকে থাকতে হবে, আপনার একটা প্ল্যান বি থাকতে হবে লাইফে। সো প্ল্যান বি, প্ল্যান সি, ইভেন মোর স্মার্টার পিপল আর প্ল্যানিং অন দেয়ার সি ইন লাইফ, নট ইভেন বি। সো এখন আমি যদি 2টা জব করতে যাই আপু, আমাকে 8 ঘন্টা একটা জবে, 8 ঘন্টা আরেকটা জবে, একটা দিনে যদি 16 ঘন্টা জবে যায়, আর 8 ঘন্টা আপনি কি খাবেন, ঘুমাবেন, না বাচ্চা দেখবেন, না কি করবেন আপনি? কখনোই সম্ভব না। আপনি টানা 1 মাস 2 মাস 3 মাস যখন 16 ঘন্টা জব করবেন, এরপর আপনি দেখবেন আপনি নিজেকেই তো আর চিনছেন না। মানুষের শরীর, এটা তো কোনো মেশিন না। মানুষের একটা ফিলিংস থাকে, মানুষের একটা ক্যাপাসিটি থাকে। একটা মেশিনকে যেমন বলা হয় 10 বছর এই মেশিনটা প্রতিদিন 20 ঘন্টা কাজ করতে পারবে, মেশিনটাকে সেভাবে বানানো হয়। বাট তারপরেও কিন্তু তাকে দেখা যায় 2 সপ্তাহ 1 মাস পর তার একটা রিপেয়ার মেইনটেনেন্স লাগে। এখন মানুষের শরীরে একটা মানুষ যদি দিনে 16 ঘন্টা কাজ করে, টানা কাজ করে যেতে থাকে, তার রিপেয়ার মেইনটেনেন্সটা সে কোথা থেকে দেবে, সে টাইমটা কোথায় বলেন? তো সেই হিসেবে আমি যদি 8 ঘন্টা একটা জবে দেই, আর একটা টাইম বিজনেসটাতে আমার যদি এই ফ্লেক্সিবিলিটি থাকে, আমি এনি টাইম করতে পারছি, এটা আমার বেশি কিছু টাইম নিচ্ছে না। জয়নাব আপু শুরুতেই উনি বলেছেন যে আমাদের বিজনেসটা কত নাইস, যে এভরিথিং প্রিপেয়ার করে দেওয়া আছে, আমরা জাস্ট সেটা অ্যাক্সেস করছি আর খুবই অল্প সময়ের মধ্যে কাজ করতে পারছি। আপনি যত টাইম ম্যানেজমেন্ট করেন না কেন, 16 ঘন্টা 2টা জব করার পর আপনার টাইম ম্যানেজমেন্ট করার আপনার লাইফে আর কিছুই থাকবে না। বাট আমি কিন্তু একটা জব করে প্লাস আরেকটা বিজনেস যেটা আমাকে আমার এই টাইম এন্ড স্পেস ফ্লেক্সিবিলিটিটা দিবে, এটা করে কিন্তু আমি আমার নিজের অস্তিত্ব, সংসার সবকিছুই ভালো রাখতে পারছি। আর আমাদের এই বিজনেসটাতে আমাদের আর্নিংটা কিন্তু আনলিমিটেড। আমরা যে যারা এখন আমি 2.5 বছর হয়ে গেছে আপু, আপনার 3.5 বছর হয়ে গেছে, জয়নাবাপুরে প্লাস 2.5 বছর হয়ে গেছে, আমরা জানি যে আমাদের ইনকামটা টাইমের সাথে সাথে বাড়ছে। কিন্তু আমি যেটা বলেছি যে আমি কখনোই জব জয়েন করার আগে আমি ভাবিনি যে আমি মাস শেষে 1,000 2,000 ইনকাম করব। কিন্তু আমি আমার জবটাকে আমি মিস করি, যেহেতু আমি ওই জবটাকেও ভালোবাসতাম, এখন আমি বিজনেসটাকেও ভালোবাসি। বাট আমার এই বিজনেস আমাকে আমার জবের থেকে 2-3 গুণ বেশি আর্নিং করার সুযোগ দিচ্ছে। আমার এখানে একটা ইনকাম স্ট্রিম থেকে আমার এখানে এখন 3টা ইনকাম স্ট্রিম। আমি কিন্তু আর আমার ইনকাম নিয়ে টেনশনে নাই, আমি কিন্তু ওই দিক থেকে টোটালি এখন টেনশন ফ্রি। সাথে পাশাপাশি কি হচ্ছে,
যে আমার ইনকাম আমার সংসারে আমার লাইফে যেই পজিটিভ ইম্প্যাক্ট গুলো ফেলছে সেই ইম্প্যাক্ট গুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই এই বিজনেসটা এই জন্য আমরা মানে সবাইকে বলতে চাই যে যারা আসলেই বিজনেসটা করার যে বিজনেসটার যে পজিটিভ দিকগুলো, আর এখানে আমি আরেকটু অ্যাড করব যে অনেকেই আমাদেরকে বলে বিজনেসটা সম্পর্কে তারা স্কেপটিক্যাল, তারা স্কেয়ার্ড, তারপরে আমাদের বিজনেসটা এমএলএম কিনা ডেস্টিনি কিনা। আসলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আমাদের বিজনেসের স্টেপ গুলোতে আছে। আমাদের যেমন একটা কথা থাকে যে 149 আপনি 1 মাসের মধ্যে রিফান্ড নিবেন, কিন্তু এটা আবার কারো মনে করার কোনো কারণ নাই যে আপনি বিজনেসটা জয়েন করলে আপনাকে 1 মাসের মধ্যেই জয়েন করতে হবে, তাও কিন্তু না। আপনি কিন্তু বিজনেসটা 149 দেওয়ার পর আপনি যদি সেটা রিফান্ড না নেন, আপনার হাতে 2 ইয়ার্স টাইম থাকে, এনি টাইম ইউ ক্যান কাম এন্ড জয়েন দ্য বিজনেস। সো 2 বছর সময় থাকে, আপনি রিসার্চ করেন, টাইম নেন। আর আমি মনে করি না যে এখন এই যুগে কেউ 149 নিয়ে খুব একটা বেশি ওয়ারিড। যারা 149 নিয়ে ওয়ারি দেখায় ওটা আমার মনে করা হয় যে তারা শো করার জন্য বলে বা কিছু, আমি জানি না, আমার বলার কিছু নাই। কারণ মানুষ এখানে যেভাবে উইকেন্ডে টাকা খরচ করে 149 তো বড় কোনো ব্যাপার হবেই না, হতে পারেই না। সো এই টাইম ম্যানেজমেন্টটা, টাইম এন্ড স্পেস ফ্লেক্সিবিলিটিটা অবশ্যই আমাদের, যেহেতু আমাদের অটোমেশন সিস্টেমটা 60 থেকে 70% কাজ করে দিচ্ছে, আমাদের কোনো অ্যাকাউন্টিং করা লাগছে না, আমাদের যেহেতু আমরা প্রোডাক্ট সেল করি না, আমাদের কোনো ইনভেন্টরি, শিপিং, ডেলিভারি হ্যাজার্ড নাই। মানে এই টাইপের বিজনেস আর কোথায় পাওয়া যাবে বলেন? আর আমি আজকে আরেকটা কথা বলি, আসলে আমরা যখন বলি না আমি বিজনেস ওনার, আমার মনে হয় আমাদেরকে এখন আর বিজনেস ওনার কথাটা না বলে আমাদের অনলাইন এন্টারপ্রেনার কথাটা ইউজ করা উচিত। আমরা কিন্তু সত্যি একটা বিজনেস ওন করছি না শুধু, আমি আরো অনেকগুলা মানুষকে কিন্তু বিজনেসটা শিখাচ্ছি, এবং সেই বিজনেসটা দিয়ে তার সংসার, আজকে আমি যতটা স্যাটিসফাইড, আমি যেমন উঠতে বসতে আমার মেন্টর, আমার কোচকে আমি দোয়া দেই, তাই না? যে আমি, ওনারা আমাকে শিখিয়েছেন বা ওনাদের হাত ধরে আমি এই পথে এসেছি। এটা কিন্তু আপু এই এন্টারপ্রেনারশিপটা হচ্ছে সেই জিনিসটাই, যে আমরা কিন্তু অনেক মানুষকে তাদের পথ দেখাচ্ছি, যারা, যেমন আমি এক সময় ছিলাম, আপু নাজমাপুর কাহিনীটা শোনা হয় না আপু জয়েন করার আগে। আমরা সবাই যাই হোক জব করা অবস্থাতেও এটা করেছি, বা অনেকেই জব করার পরেও এই বিজনেসটা করছে কিন্তু একটা আর্লি রিটায়ারমেন্টের আশায়। তো সবারই কিন্তু আমাদের একটা আশা থাকছে এই বিজনেসটা থেকে। তো এই বিজনেসটা আসলে আমাদেরকে অনেক অনেক কিছু দিচ্ছে, যেটা বলে শেষ করা যাবে না। আর যেসব আপুদের, মাদের বাইরে যে কাজ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, ইভেন ভাইয়ারা, অনেক ভাইয়ারাও আছে, অনেকে আছে আজকাল কিন্তু সিঙ্গেল প্যারেন্টস হিসেবে অনেক ভাইয়ারাও কিন্তু অনেক কিছু স্ট্রাগল করে, ওনাদের জন্য কিন্তু এটা অনেক অনেক বড় একটা অপরচুনিটি। এবং এখানে যেহেতু আমাদের সবসময় মেন্টর থাকছে, মেন্টর বেসড বিজনেস, ওনারা এনি টাইম হেল্প পাচ্ছে। তো এই বিজনেসটা আমাদের অনেকটা, অন্তত আরো একটা 8 ঘন্টা টাইমের জব করা, এবং ডেফিনেটলি ওই টাইম থেকে অনেক বেশি আর্নিং অপরচুনিটি এখানে। সো অবশ্যই এটা 2টা জবের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো আপু। আহ, আপু আপনি মনে হয় মিউট হয়ে আছেন হ্যাঁ, বারবার। জি আপু, থ্যাংক ইউ। জয়নাব আপু, আপনি যদি একটু শেয়ার করতেন যে আসলে টাইম, এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, ভালো ভালো প্রফেশনে যারা করে, আইটি জব করুক, যাই করুক না কেন, 1টা থেকে 2টা জব করে যে পরিমাণে মানুষ আর্নিং এর জন্য আমরা নামি কিংবা আমরা প্রফেশনগুলো চুজ করি, ওই জায়গা থেকে আমাদের বিজনেসটা আসলে এই যে টাইম ম্যানেজমেন্ট করে যে ফাইন্যান্সিয়াল একটা ফ্রিডম আমাদেরকে দিচ্ছে, এটা কতটা বেশি ভালো এখান থেকে? আপু আপনি মানে টাইম ম্যানেজমেন্ট এখানে তো আসলে কান্তা আপু অনেক ডিটেলে বললো, কারণ আমাদের বিজনেসটা ফ্লেক্সিবিলিটি ইজ হোয়াট ইজ আওয়ার, মানে গোল্ডেন না ইয়াটা, সৌন্দর্যটা আমাদের টাইম ফ্লেক্সিবিলিটিটা। যেমন সবকিছু যেহেতু একটা তৈরি করা সিস্টেম আপনার জন্য দেয়া আছে, আপনি যখন অবসর হন আপনি ওখানে বসে প্লাগড ইন করে আপনি নিজের মতো এগুলা সব করতে পারতেছেন। এখানে কোনো বাধা টাইম না যে আপনার ওকে 8 o'clock থেকে ক্লকড ইন করতে হবে না, অথবা 9 o'clock থেকে ক্লকড ইন করতে হবে, এরকম কিছু না। সো যারা যেমন
জব করছেন, কর্পোরেট জব করছেন, অথবা যারা ডক্টরেট আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তার ব্রেক টাইম পায়। তখন কিন্তু তারা ওই ব্রেক টাইমটা তারা লাঞ্চ খাইতেছে, and then they're plugged into the তার বিজনেসে। এরকম ভাবে কিন্তু তারা ফ্লেক্সিবল ভাবে করতেছে। অনেক সময় যেমন আমাদের বিজনেস, এখন কোয়েশ্চেন হলো কিভাবে এটা করতেছে। এক্সাম্পল, আমাদের বিজনেসের পার্ট ইজ ইউ হ্যাভ টু বি, ওই যে মাস্টার মাইন্ডের যে কথা বললাম, এগুলাও মাস্টার মাইন্ড গুলা লিসেন করতে হয় এবং মাস্টার মাইন্ড গুলা থেকে অনেক কিছু শিখতে হয়। এখন আপনি জব থেকে ফেরত আসতেছেন, আপনার হাতে আছে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা আপনার জার্নি ব্যাক টু হোম। আপনি কিন্তু একটা মাস্টারমাইন্ড অন করে আপনি লিসেন করতেছেন। সাধারণত ওই সময় হয়তো আপনি আলতু ফালতু জিনিস ওয়াচ করতেন অথবা নিউজ ওয়াচ করতেন, যেগুলো আপনাকে আরো মানে আপসেট করতো। এখন আপনি এইভাবে মাস্টারমাইন্ড ওয়াচ করতেছেন। অথবা মেবি সামটাইমস আমাদের বিজনেস অনেক সময় জুম ট্রেনিং হয়, সো সেটা আপনি ইভেন দো ইউর ড্রাইভিং, ইউ আর প্লাগড ইন। সো ফ্লেক্সিবিলিটি অনেক আপু। সো এই জন্য আপনি আপনার সময় মতো বসে এই ফ্লেক্সিবিলিটি ইউজ করতে পারতেছেন। অ্যান্ড এইগুলাই কমুলেটিভ ভাবে, সারাদিন কমুলেটিভ ভাবে আপনার 3-4 ঘন্টা দিলেই এনাফ। অ্যান্ড এটা করে আপনি কিন্তু একটা ফাইন্যান্সিয়াল সাইডও ওপেন করতেছেন। যেমন কান্তা আপু বললো, এখন ওনার অলরেডি 3 ইনকাম স্ট্রিম ওপেন হয়ে গেছে গা। হ্যাঁ, so you have that facility to have multiple income stream, আর এগুলা আপনার এই ফ্লেক্সিবিলিটি থেকে। সো এটা অবশ্যই এই বিজনেসটা খুবই পারফেক্ট, মানে খুবই ভালো। এরকম মডেল আসলে এখনো পর্যন্ত সেরকম ভাবে নাই। আমাদের বিজনেস সিমিলার লুকিং বিজনেস আছে, কিন্তু যেমন রিসেন্টলি আমি একজনের সাথে কথা বলছি, তাদের কিন্তু আমাদের মতো সেলফ সিস্টেমটা অথবা এই যে আমাদের যে পুরো একটা ট্রেনিং সাইড, যেটা সুন্দরভাবে বুঝায় দিছে কিভাবে বিজনেসটা করবেন, সেরকম তাদের নাই। তাদের কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটিং করার জন্য ওয়েদার খারাপ থাকুক ভালো থাকুক তাদের মার্কেটিং করতে হচ্ছে, কিন্তু আমাদের সেটা না। আমাদের কমফোর্টের থেকে, যেমন কান্তাপু বললো, কমফোর্টের থেকে আমরা করছি। তো এখন আসলে এরকম কমফোর্ট চাওয়ার পরেও যদি আপনি এই বিজনেসটা না বুঝতে পারেন, তাহলে আই উইল সে মেবি আই ডোন্ট নো হোয়াট ইউ আর লুকিং ফর। তো পারফেক্ট আমাদের বিজনেসটা ফর দোজ পিপল হু ওয়ান্টস টু হ্যাভ প্লেন্টি টাইম অ্যান্ড কোয়ালিটি লাইফ অ্যান্ড দেন সেরকম কোয়ালিটি ফাইন্যান্স অলসো। আপু আমি এতটুক দিয়ে বলি, থ্যাংক ইউ আপু। শিওর আপু, অনেক সুন্দর করেই দুজনেই আপুই বলেছেন। আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি কিন্তু একটা ফুল টাইম জব করি, আমি কিন্তু জব কুইটার না। কারণ আমাদের বিজনেসে আসলে জব কুইট করাটা এখন আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, সত্যি কথা বলতে। মাশাল্লাহ, কামরুনা কান্তা আপু মনে হয় বিজনেসে জয়েন করার পরই আপনি জব কুইট করেছিলেন। 4 মাস পরে। সো সে 4 মাস পরে, এবং আমাদের অনেক আপুরা আছেন যারা আসলে জব কুইটার। আমি এখনো পর্যন্ত করিনি, ইচ্ছা করে মানে আমি যদি চাই এটা আমার জন্য কোনো অসুবিধা হবে না, আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি। কিন্তু সেম টাইম আমি কিন্তু আমার জবের পাশাপাশিও এই জিনিসটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে করতে পারছি। যদি না পারতাম তাহলে তো ডেফিনেটলি আমাকে একটা চুজ করতে হতো, হয় জব না হয় বিজনেস। কিন্তু আমি একেবারে 2021 সালের আগস্ট থেকে আনটিল টুডে আমার কিন্তু এই বিজনেসটার জন্য কখনো কোনো কারণে আমার ফ্যামিলি লাইফ কিংবা আমার জবের লাইফ কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। সো যারা আসলে বিষয়টা এরকম, যারা আসলে যে যেটা করছে তার পাশাপাশি আসলে নিজের আর একটা ইনকাম স্ট্রিম, প্যাসিভ ইনকাম মেক করতে চায়, তারা ট্রাই করে দেখতে পারে। যেরকম আমি মানে এমন আমি জব ছেড়ে ছুড়ে দিয়ে এটা শুরু করেছিলাম তা না, আমি জবটা রেখে আমার পাশাপাশি চেষ্টা করছিলাম যে আসলে আমার লাইফে একটা চেঞ্জ আনতে পারি কিনা। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। সেটা আমার খুবই পার্সোনাল একটা এক্সপেরিয়েন্স। আমি বিশ্বাস করি আমার মতো যারা আছেন ডিফারেন্ট প্রফেশনালে, তারা এভাবেও ট্রাই করে দেখতে পারে যে যেটা আছে লাইফে সেটা থাক, পাশাপাশি কিছু করার চেষ্টা। আপনি কিন্তু আসলে একটা জলজন্ত উদাহরণ। আপনি কিন্তু আমাদের 3 জনের মধ্যে আপনি কিন্তু বেশি সাকসেসফুল সো ফার এই বিজনেসে। সো আপনি আপনার একটা ফুল টাইম জবের পাশাপাশিও আপনি এই পর্যায়ে চলে গেছেন, তাহলে
মানে বোঝা যায় যে আমাদের বিজনেসটা কতটা ফ্লেক্সিবল, যে আপনি আপনার জবের সাথে, অবশ্যই আপনি জবের সাথে কম্প্রোমাইজ করতে পারেন নাই, ওখানকার 8 ঘন্টায় দিয়েছেন, বাট আপনি কিন্তু আমাদের বিজনেসটাকে যখন খুশি তখন আপনি ওটাকে আপনি কিন্তু যখন খুশি তখন করতে পেরেছেন। এর একটা বড় বেনিফিট আমি মনে করি যে আমরা যে বলি যে টাইম ফ্লেক্সিবিলিটি, এটা তো আছেই, আর আমরা যে বলি মেন্টর মেন্টির রিলেশনশিপ কিংবা হেল্পিং হ্যান্ড যে আমাদের কমিউনিটি, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে সবকিছু দায়ভার যদি আমাকে একা নিতে হতো, এটা তো আমার জন্য পসিবল হতো না। যেহেতু আমরা বলি যে আমাদের কমিউনিটিটা এত মানে সুইট, যে ওখানে আসলে বলার আগে অনেক কিছু পেয়ে যাওয়া যায়, ওই জায়গাটা হয়তো বা কাজ করে সবার জন্য, আনটিল এটা না করা পর্যন্ত বোঝাটা, অনুভব করাটা যায় না। থ্যাংক ইউ। আমরা অলরেডি 1 ঘন্টা পার করে ফেলেছি আজকের লাইভ। থ্যাংক ইউ আপুরা, আজকে আমার সাথে বছরের প্রথম দিনে জয়েন করার জন্য, আপনাদের চিন্তা, আপনাদের উপদেশ শেয়ার করার জন্য। আমি আশা করি, আমি বিশ্বাস করি যারা যেসব আপুরা আমাদের মতোই চিন্তা করে, নিজেদেরকে পরিবর্তন করতে চায়, নিজেদের আইডেন্টিটি তৈরি করতে চায়, ফ্যামিলিকে ভালো রাখতে চায়, ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে চায়, তাদের জন্য আজকের লাইফটা খুবই পাওয়ারফুল। সো ডেফিনেটলি আমরা অন্য কোনো একদিন আবার আরেকটা লাইভ নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আসসালামু আলাইকুম। Thank you so much, Apu. Happy New Year to everyone. Allah Hafiz. Happy New Year. Happy New Year, everyone.